মাধু কি যেন আমি চিনি মাধু মাধু মোটা করে একটা প্রভু ধুতি পরে গান দেখেছি। আমার আমার পাশে এসে দাঁড়ালেন, আমার পাশে এসে দাঁড়ালেন আর বাঁশি বাজালেন, আমায় আমায় ডাকলেন, বললেন ওঠো ইন্দ্রদুম্ন, ওঠো। কি সুন্দর রূপ! গায়ে পীতম্বর পরিহিত, গলায় বনমালা, হাতে হাতে মোহন মুরলী। তিনি আবার চতুর্ভুজ রূপ ধারণ করলেন, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম বক্ষে কৌস্তুভ মণি। কি দিব্য রূপ! এই রূপ আমি আগে কখনো দেখিনি রানী। তিনি বললেন, ইন্দ্রদুম্ন, তুমি এক মহাপুণ্যবান রাজা, অসীম তোমার ভক্তি। কিন্তু ইন্দ্রদুম্ন, জঙ্গলের শবররা একটি গুহায় আমাকে রেখে নীল মাধব রূপে আমার পুজো করছে। শোনো রাজা, এই জগতের কল্যাণের জন্য তুমি আমাকে ওখান থেকে উদ্ধার করে এনে এই মহাপুণ্যপীঠ শঙ্খক্ষেত্রে আমার প্রতিষ্ঠা করবে, তাতে জগতের কল্যাণ হবে। হে প্রভু, তোমার আদেশ, তোমার এই অধম সেবক অবশ্যই তোমার প্রতিষ্ঠা করবে। সুতরাং সকাল হলে আমি প্রভুর সন্ধানে বেরিয়ে যাব। হ্যাঁ, সকাল সকাল হয়ে এসেছে, মানে মানে রাত্রির অন্তিম প্রহর, মানে মানে আমার স্বপ্ন সত্যি হবে। এই কে আছো? প্রহরী, যাও অতি সত্বর মহামন্ত্রী আর বিদ্যাপতিকে উপস্থিত করো। বিদ্যাপতি, বলো বিদ্যাপতি। রাত্রের অন্তিম প্রহরে দেখা স্বপ্ন অবশ্যই সত্য হয়। বলো। একজন বিদেশি সন্ন্যাসী একজন বিদেশি সন্ন্যাসী? ঠিক আছে, এটি অনুমতি কি প্রয়োজন প্রহরী? যাও প্রসাদ। আপনার দর্শন লাভ করে নিজেকে ধন্য মনে করছি। না মহারাজ, বলুন, কি আপনার প্রয়োজন? মহারাজ শুনুন, কয়েক বছর পূর্বে আমি যখন তীর্থযাত্রায় যাচ্ছিলাম, তখন একটি স্থানে সেখানে কর্পূর আর চন্দনের সুগন্ধ পাচ্ছিলাম। কিছুক্ষণ পর একটা গোষ্ঠী হলো, আর সেই গুহার মধ্যে বিরাজমান ছিলেন স্বয়ং বিষ্ণু শ্রী নীলমাধব। নীলমাধব? কোথায় সেই স্থান? সেই স্থানে যাওয়ার পথ? মহারাজ, সেই স্থানে যাবার পথ আমি এখন বিস্মিত হয়েছি। কিন্তু হ্যাঁ, নীলমাধবের সেবা পূজা করার জন্য সিংহাসনও আছে, আর পাশেই রয়েছে বিদ্যাপতি, এ কথায় তোমার কি কোনো আপত্তি আছে? আমার আর কিছু আপত্তি থাকবে মহারাজ? ভগবানের সেবা করার সুযোগ দিয়ে আপনি আমায় ধন্য করেছেন, এ তো অতি সৌভাগ্যের কথা। তাহলে তাই হোক। মহামন্ত্রী বিদ্যাপতি যথাশীঘ্র সেবকখানে যাত্রার ব্যবস্থা করুন। যথাজ্ঞা মহারাজ।
স্টপ করে দিচ্ছি আবার আর চালু করেছি আবার ওই গরম ডাকছে গরম করে ডাকবে না শোন এখানে রুদ্র নামে কেউ নেই রুদ্র করে ডাকবি কি বলো মুরলি বাহ কি সুন্দর নাম যার নাম এত সুন্দর সুরও তো খুব সুন্দর হবে নিশ্চয়ই একটু বাজিয়ে শোনাও না লাগছিল কিন্তু পেট তো ভরে গেছে ক্লান্তিও মিটে গেছে কোথায় গেল ও মনে হয় ওর গ্রামেই ফিরে গেছে বলছিল পাশেই গ্রামে থাকে আচ্ছা আমিও ওখানে যাই আজ রাতটা ওখানে থেকে যাব কিন্তু আমার কই আমার কই আমাদের তো দেবে আমাদের দেবে আমরা তোমাদেরকে নিয়ে হেরেছি আমি আনন্দ হেরেছি তোমাদেরকে তুই আজ একটু তাড়াতাড়ি যাও কোথা থেকে কাজ আছে আরে দেখি সবার রাত বিশ্বা বছর বিতে আছিস তোর আবার দল কিসের নাই বেটি নাই আসি ঘরে কেউ আছেন আমি বিদ্যাপতি অবন্তিরাজ মহারাজ ইন্দ্রদম্নের রাজপুরোহিত আর তুমি উনি ঘরে আছেন আমি নীলমাধব স্বয়ং ভগবান তো তাই পেয়েছি এবার নীলমাধবের সন্ধান পেয়েছি দর্শন হয়ে যাবে আচ্ছা আমার খুব পিপাসা লাগছে একটু জল পাওয়া যাবে
ভগবান নীলমাধবের সেবক বিশ্ব বসুর মেয়ে তো ছোট হতে পারে না। খুব পিপাসা লাগছে, একটু জল দাও। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। আহ, কি সুন্দরী! যেমন সুন্দরী তেমনই চঞ্চলা, সর্বগুণ সম্পন্ন। আমি আবার ওর রূপেতে আজ রাতটা এখানে থাকতে পারি। আমার রাত থাকবো নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তুই তোকে একটু কথা বলি। হ্যাঁ, জিজ্ঞাসা করো। মোদের একটা নিয়ম আছে, কোনো কুমারী মেয়েকে যদি কোনো পুরুষ ছুঁয়ে দেয়, তাহলে সেই পুরুষের সাথে তার বিয়ে হয়। তুই জেনে বুঝে ওকে ছেড়ে দিবি কেন? কিন্তু আমি তো জেনে শুনে ছুঁইনি, ও তো অকস্মাৎ। কিন্তু নীলমাধবের সন্ধান পেতে হলে এর সাথে আমাকে কি ভাবছে? কিছু না, ভাবছি শুধু এখন আমি। আচ্ছা, বাপু যতক্ষণ না ফিরবে তুই ততক্ষণ এখানেই থাক। আচ্ছা, তোমার বাবু কখন ফিরবেন? অনেক রাতে। অনেক রাতে? হ্যাঁ, ও প্রতিদিন সন্ধ্যায় যায় ও সূর্য ওঠার আগে ফিরে আসে। কারণ কারণ দিনের বেলায় গেলে সবাই নীলমাধবের সন্ধান পেয়ে যাবে, তাই ও রাতেই যায়। আচ্ছা, তুমি নীলমাধব দর্শন করেছো? না, বাপু চিন্তা করিস না। আমাকে নিয়ে যায়। আচ্ছা, আমার আবার খুব পিপাসা লেগেছে, কিছু পাওয়া যাবে? এটা কি হলো? জলে চাপাল বন্ধ। ছিল সবাই ফিরে এলো, না পেয়ে প্রভুর সন্ধান। সন্ধান চিন্তিত মোর রাজাই মহারাজ, আর যেভাবেন না মহামন্ত্রী, এক এক করে আমার সমস্ত অনুসন্ধানকারীরা ফিরে আসলো, কিন্তু কিন্তু কেউ প্রভুর সন্ধান নিয়ে আসতে পারলো না। যদি যদি প্রভুর সন্ধান না পাই, তাহলে তাহলে তো আমার এই জীবন ব্যর্থ। মহারাজ, ধৈর্য রাখুন মহারাজ। আর কত ধৈর্য রাখবো সব মহামন্ত্রী? পুরো ইউটিউবে ছেড়ে দিচ্ছে। এগুলো সব বাড়ছে। হ্যাঁ। আমার মানে বলছিলাম কি, তুমি তো আমাকে সত্যি ভালোবাসো, তাই আমার একটা ছোট কাজ করে দাও না। আমারটা ছাড়। না, এখন বলবো না, আগে সত্য করো, তারপর বলবো। বিদ্যাপতির হাতে ঘড়ি। করো, তারপরে বলবো। আচ্ছা, ঠিক আছে, সত্য করলাম। যাই কি করতে হবে?
বলছিলেন তোমার বাপুকে বলে শুধু একবার নীলমাধবের দর্শন করিয়ে দাও। এটা অলরেডি হয়ে গেছে আমার। আমি জানতাম ললিতা তুমি এই কথাই বলবে, কারণ তোমার প্রেম ভালোবাসা এর সত্য সবকিছুই অলিক ক্ষণস্থায়ী। আমি একজন রাজপুরোহিত হয়েও শুধু তোমার জন্য এখানে পড়ে রয়েছি, আর তুমি আমার জন্য এটুকু করতে পারবে না। তাই আজ আমি বুঝতে পারছি তোমার প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা ছলনা। তাই আজ আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, তাহলে তোমার বাপুকে বলে শুধু একবার নীলমাধবের দর্শন করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুই একটি সফল ছাত্রী। যা বলিব আজ বাবা তুই বলিবি নীলমাধব দর্শন করার জন্য। আচ্ছা, তোমার বাপু যদি রাজি না হয় তাহলে কি হবে? তাহলে শোন গোসাই, তুই যদি সত্য রক্ষা করতে না পারিস তবে এই জীবন হারিয়ে দেবে। ললিতা তো বাপু তুই ছাড়া এই দুনিয়ায় আর কি কেউ আছে? আর তুই একবার বলে তো দে, তুই শুনছি কি না? হ্যাঁ বুঝো। হ্যাঁ ললিতা, তুই আর কি বলছিস? এটা হতে পারবে নাই। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আরে বেটি, তুই এ কি করেছিস? তুই বেটি হয়েও যে ভগবানকে আজ পর্যন্ত দর্শন করতে পারলেন না, পরদেশি গোসাইকে কি করে দর্শন করেন? এটা হতে পারবে না। করতে পারবেন না? না, কেন করতে পারবেন না? বিদেশি হলো পুতুল জামাই। আরে ললিতা বেটি, তুই ওকে একটু বুঝার চেষ্টা কর বেটি। শোন বেটি, একদিন পুজো করার সময় স্বয়ং নীলমাধব ওকে বলেছে, বিশ্বা বসু তুই মোর কথা অপর কাউকে বলবি না। যেদিন তুই মোর কথা অপর কাউকে বলবি, অপর কেউ যদি এখানে আসে তাহলে আমি সেই দিন এখান থেকে অন্তর্ধান হয়ে যাব। তো বল বেটি, বিদেশি গোসাইকে আমি কি করে নিয়ে যাবো? এটা হতে পারবে না। এটা যদি না হবে তবে ও ওকে ছেড়ে চলে যাবে। মুই ওর কাছে সত্য করেছি, তুই ওকে নীলমাধব দর্শন করাবি। আরে বেটি, ওটা হতে পারবে নাই। এটা যদি না হবে তবে ওকে মরতেই হবে। তার চেয়ে বরং তুই ওকে মেরে ফেলবা। ললিতা, এ কি করছিস? এই বেটি, এই ললিতা, এই। বাবা, কি করবো? সব সব তোর ইচ্ছা। মাধব, ঠিক আছে, ঠিক আছে বেটি, ঠিক আছে। তুই ও পরদেশি গোসাইকে নীলমাধব দর্শন করাম না, কিন্তু ওকে যাবার রাস্তা দেখাবো না। আরে বেটি, তোর খুশি তো মোর খুশি। যা, গোসাইকে বল যাবার সময় হয়ে গেছে। যা, যা। ললিতা কি হলো বাপু? বাবু রাজি হয়েছে। পুতুকে কিন্তু একটা শর্ত আছে। এ কথা তো ঠিক আছে ললিতা, কিন্তু নীলমাধবকে দর্শন করার ইচ্ছা শুধু আমার নয়, আমাদের মহারাজা ইন্দ্রদম্নেরও। আজ ওনার ইচ্ছাতেই আমি এই স্থানে এসে পৌঁছেছি। আমি যদি নীলমাধবের সন্ধান না রাস্তা না জানলাম তাহলে মহারাজকে কি করে নীলমাধব দর্শন করাবো? আর মহারাজকে নীলমাধব দর্শন করাতে না পারলে
আমার সমস্ত প্রচেষ্টা বেঁধে যাবে, মহারাজের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা উপায় বলে দিচ্ছি। শোন কোথায়, মুই তোকে একটা পুটলিতে কিছু সর্ষের দানা দিয়ে দেবো। তুই যাওয়ার পথে সেই সর্ষের দানাগুলো ছড়াতে ছড়াতে যাবে। কিছুদিন পর যখন বর্ষা হবে, সেই সর্ষে থেকে গাছ হবে, তখন তুই সেই গাছ থেকে নীলমাধবের কাছে পৌঁছে যাবি। ললিতা, তুমি শুধু বুদ্ধিমতী সুন্দরী নও, বুদ্ধিমতীও। হ্যাঁ বাপু, হ্যাঁ বাপু। খেলাবো নিচে বসো। গোসাই তুই একটু থাক, আমি আসছি। হে প্রভু নীলমাধব, কখন তোমার দর্শন পাবো? নীলমাধব দেখাই দেব। চল নীলমাধব দর্শন কর। চলে বিদ্যাপতি অন্ধ সেবে করবে প্রদর্শন। চলে বিদ্যাপতি জয় বিদ্যাপতি কিন্তু দেখা বিনাকে জয় বিদ্যাপতি সরষে ছড়ি জানে প্রভুর সীতারাম। জয় বিদ্যাপতি সরষে ছড়ি জানে প্রভুর সীতারাম, জানে প্রভুর সীতারাম। মন ভালো যাক রে, এমন করছি কেন? আমি ফাঁকা পেয়ে গেছি। এরই দয়া তো তুমি এখানকার রাজা হয়েছি, এখানকার সুরজ এরই দয়া বাতাসও বইছে। দেখ দেখ এখানকার গাছগুলো কেমন ফল আর ফুলে ভরে আছে। হে প্রভু নীলমাধব, তোমাকে থেকে মাধবের জন্য ফল আর ফুল নিয়ে আসে, ততক্ষণ তুই এখানে থাক। হে দয়াময়, হে করুণাময়, হে নীলমাধব, তোমাকে দর্শন করার জন্য নিজের জাত পাত ধর্ম রাজ্য সবকিছু ছেড়ে একটি জঙ্গলি শবরী মেয়েকে বিয়ে করতে হয়েছে। তা না হলে তোমার দর্শন করা সম্ভব হবে না। তুমি এই স্থানে রয়েছো, এই সংবাদ আমি খুব শীঘ্রই মহারাজের নতুনকে জানাবো, তাহলে মহারাজের স্বপ্ন সার্থক হবে। তাই তোকে নিয়ে আসলাম। মাধব বলেছে এখানে কাউকে নিয়ে আসবি নাই, কিন্তু তুই তোমার জামাই পরদেশি হলেও তুই তোমার নিজে, তাই তোকে নিয়ে আসলাম। কিন্তু এই কথা কাউকে বলবি নাই, তাহলে মাধব রাগ করবে। চল চল চল।
সর গোবিন্দ মাধব প্রতিদিন ওই যা নিয়ে আসি ফলমূল সব হাতে নিয়ে খা এটা খা এ মাধব না এটা খা খাবি না এটা খাবি না এইগুলো খা ও এটাও খাবি না এটাও না এইটা এইগুলো এইগুলো Madam, le, living life. মাধবের কি হয়েছে আজকে কিছু খাচ্ছে না কেন এ মাধব 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 মুখে কমাধব মাধব বস দোষা বস কিছু দেখতে পাই না দেখতে পাচ্ছি সেখানে দেখতেই পাচ্ছি মোর মাধব বলেছে আপনার কালকে নিয়ে আসবি না আমার বেটি চেষ্টা করলো তোকে নিয়ে আসলাম আর তোর মাধব রেখে হে মাধব মাধব তাহলে এখানে তুই আমাকে ছবি নাই তোর জন্য তোর মাধব রাগ করেছে তোকে আমি মারতে পারবো না তাহলে আমার পিঠে সর্বনাশ হবে মই এখন কি করো হে মাধব মাধব সীতাপতি তো আজ অব্দি ফিরে আসতো না। ওর ফেরার বিলম্ব দেখে আমার মনে আশঙ্কা আসছে। যাত্রা পথে ওর কোনো বিপদ হয়নি তো? না মহারানী, বিদ্যাপতি তো স্বয়ং ভগবানের হতে গিয়েছে, ওর কোনো বিপদ হতে পারে না। যদি কোনো বিপদ হয় তাহলে তাহলে ভগবান স্বয়ং রক্ষা করবে। কি বিদ্যাপতি বিদ্যাপতি ফিরে এসেছে? শুনছো রানী, চলো চলো আমরা ওকে। এমনকি নরেশ মহারাজ ইন্দ্রদূতের জয় হোক। এসো এসো বন্ধু বিদ্যাপতি, আমি তো তোমার অপেক্ষায় করছিলাম বন্ধু। বিদ্যাপতি, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি তুমি খালি হাতে ফেরোনি বন্ধু। কিন্তু কিন্তু এ কি বিদ্যাপতি, তোমার চোখে অশ্রু মুখে হাসি, এর কি রহস্য? হ্যাঁ মহারাজ, আমার যেই চোখে অশ্রু আনন্দের অশ্রু দেখছেন সেই চোখে আমি স্বয়ং নীলমাধবকে দর্শন করেছি। আর এই সংবাদ মহারাজকে জানাতে পেরে তার জন্য আমার মুখে হাসি। বিদ্যাপতি, তুমি আমার প্রভু। আমি একজন ব্রাহ্মণ আর বিবাহিত ব্যক্তি হয়েও শুধুমাত্র নীলমাধবের দর্শন করার জন্য একটি জঙ্গলি শবরী মেয়েকে বিয়ে করতে হয়েছে। পূর্ব দিকের একটি জঙ্গলে এক স্থান বসন্তের হাওয়া আর সুমধুর গন্ধ ভরে আসছিল। ওখানে একটি বটবৃক্ষের নিচে একটি গুহার মধ্যে বিরাজমান আছেন প্রভু শ্রী নীলমাধব, যার শ্রীচরণ আর মুখোপাধ্যায়ের কোনো তুলনায় নেই। ঠোঁটের মৃদু হাসি। বাস বিদ্যাপতি বাস, তুমি তুমি এইটুকুই বলে তো আমাকে অমৃত সাগরে ভাসিয়ে দিয়েছো। আমার
আমার আমার সারা শরীর তো কম্পন করছে। বিদ্যাপতি, তাড়াতাড়ি আমার যাত্রার ব্যবস্থা করো। আমি আমি আর চলুন, শীঘ্রই প্রভুকে নিয়ে এসে রোগকে প্রতিষ্ঠিত করুন। চলো চলো বিদ্যাপতি, যাত্রার ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। বিদ্যাপতি, প্রভুর দর্শন না করে তো আমি আর থাকতে পারছি না। চলো তাহলে। কোথায় আমার প্রভু? নীলমাধব কই? সবকিছু ঠিক আছে, অথচ প্রভু নেই। এ কি আশ্চর্য! হে প্রভু, এ তোমার কি লীলা? যখন আমি তোমার কাছে আসলাম, তুমি আমার থেকে দূরে সরে গেলে। হে প্রভু, দেখা দাও। বিদ্যাপতি, আমার মনে হয় আমার প্রভুকে ওই ওই বিশ্বাবসই লুকিয়ে রেখেছে। মহারাজ, তাও হতে পারে। তাহলে তাহলে যাও, ধরে নিয়ে আসো ওই বিশ্বাবসীকে, আর পুরো সবর পল্লী তন্ন তন্ন করে খুঁজো। কোথায় লুকিয়ে রেখেছো আমার প্রভু নীলমাধবকে? যাও। সরতে বলছি তো। তাহলে তুমি সেই বিদ্যাপতি? হ্যাঁ। বলো, কোথায় লুকিয়ে রেখেছো আমার নীলমাধবকে? বলো। আমি আমি প্রভুর আদেশে এই জগতের কল্যাণের জন্য প্রভুকে আমার রাজ্যে প্রতিষ্ঠা করবো বলে নিতে এসেছিলাম, আর তুমি তুমি আমার প্রভুকে নিয়ে গেছো। বলো, কোথায় রেখেছো? আমি রাখি নাই, মাধব তো এখানেই ছিল। রাজা, তুই তুই লোকে বুঝতে চেষ্টা কর। গোসাই, গোসাই, তোকে যেদিন মই এখানে নিয়ে আসলাম, সেদিন থেকে মোর মাধব আর নেই। মরিয়ে খেলা হয়ে গেছে, মোর মাধব আসলে। সত্য সত্য বলো, না হলে কিন্তু চাবুক পড়বে। এই, ওকে ছেড়ো না, মারো চাবুক, মারো। মহারাজ বিশ্ববসু, মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি বিশ্বাবসুকে ছেড়ে দাও, প্রহার করো না। ও আমার পরম ভক্ত, ও তো আমাকে লুকিয়ে রাখেনি। আমি স্বয়ং অন্তর্ধান হয়ে গেছি। এই রূপ শুধু বিশ্ববসুদের জন্যই ছিল। এখন তুমি আমাকে ওই রূপে আর দর্শন পাবে না। যাও রাজা, নীলাদ্রি পর্বতের উপরে একটি নির্মাণ তৈরি করো, সেখানে আমি তোমাকে দারুব্রহ্ম রূপে দর্শন দেব। প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমি বুঝতে পারিনি। আর তুমিও আমায় ক্ষমা করো বন্ধু বিশ্বাবসু। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। এসো, এসো বন্ধু, তুমি এসো, এসো।
আগম দিবস। রাজার কোলা ধর রাজা বসেছে উপন্যাসে পরাক্রমে বল চল 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 আবার চল চল হঠাৎ ঘোড়া গেল দাঁড়িয়ে পারে না চাবুক মারে রাজা হলেন বিস্মিত নেমে যে রাজা দেখেন ওইদিকে ঘোড়ার পায়ে এটা এক মন্দিরের চূড়া মনে হচ্ছে, আর এই চূড়ায়